8-এর ছাত্রটা তোমাদের আবার আজকে যেটা করাবো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পটভূমি আগের দিন দেখেছি। এবার আমরা যেটা দেখব, জাতীয় কংগ্রেসের প্রথম কয়েক দশকের কার্যাবলী। তো এটা বলার আগে কিছু ছোট ছোট জিনিস একটু আগে আলোচনা করে নিই। ধরো ইলবার্ট বিল একটা বিষয় রয়েছে। ইলবার্ট বিল বিতর্কটা কি একটু সংক্ষেপে বলে নিই। দেখো, ভারতীয় বিচার ব্যবস্থায় যে বৈষম্য ছিল তারই একটা উদাহরণ হচ্ছে যে ভারতীয় বিচারকরা আগে শ্বেতাঙ্গদের মানে ইউরোপীয়দের বিচার করতে পারত না, ঠিক? এবং ভারতপ্রেমী ভাইসরয় লর্ড রিপন তিনি প্রথম একটা তার যে আইন সচিব ছিলেন সিপিএল বার্ড, তাকে দিয়ে একটা বিল পাশ করেন। সেই বিলটিই তার নাম অনুসারে ইলবার্ট বিল নামে পরিচিত, যদিও বড় নাম আছে তার। এখন প্রশ্ন হচ্ছে, এই ইলবার্ট বিলে কি বলা হয়েছিল? ইলবার্ট বিলে বলা হয়েছিল যে এরপর থেকে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের মানে শ্বেতাঙ্গদের বিচার করতে পারবে, ঠিক? তাহলে এতদিন ধরে যে চলে আসা বিচার ব্যবস্থা, যে বৈষম্য, সেটা দূর করার চেষ্টা করেছিলেন, কিন্তু বিধিবাম, কারণ ইউরোপীয়রা কিন্তু এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করল। তারা এদেশে শুরু করেছিল এবং ইংল্যান্ডেও তারা কিন্তু এই বিলের তীব্র বিরোধিতা করেছিল। এই কারণেই যে তারা কিছুতেই ভারতীয় বিচারকদের দ্বারা বিচারপ্রার্থী হবেন না, তাদের দ্বারা তাদের বিচারকে শুনবেন, এটাই ছিল তাদের বক্তব্য। এবং এর বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করেছিল এবং শেষ পর্যন্ত দেখব যে লর্ড রিপন বাধ্য হয়েছিলেন এই ইলবার্ট বিলকে প্রত্যাহার করতে। এবং আমরা এটাও দেখব যে ভারত সভা এই ইলবার্ট বিলের সপক্ষে কিন্তু লড়াই চালিয়েছিল যাতে ইলবার্ট বিলটাকে চালু থাকে। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত এই বিলটা প্রত্যাহার করা হয়েছিল, ঠিক? কিন্তু যেটা সব থেকে বড় জিনিস, যে ভারতীয়রা এই বিল থেকে কি শিক্ষা লাভ করলো, ইলবার্ট বিলের গুরুত্ব, ভারতীয়রা এটাই শিক্ষা লাভ করলো যে ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন করলে যে সফলতা যায়, সেটা কিন্তু এই ইলবার্ট বিল আন্দোলনকে কেন্দ্র করে মানে ইলবার্ট বিলকে বন্ধ করা কেন্দ্র করে যে ইউরোপের যে আন্দোলন করেছে, ঠিক? ফলে এই পুরো যে বিষয়টাই ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত, ঠিক? এবং ভারত সবার তীব্র প্রতিবাদে এটা জানিয়েছি তোমরা যে আবার কিন্তু বিচারকরা, ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয়দের বিচার করার অধিকার পেয়েছিল, মানে আইনটাকে একটু সংশোধন করা হয়েছিল, মূল আইনটা। তাহলে এই গেল। এর বাইরে আমরা কি দেখব? আরও কিছু দমনমূলক পীড়ন আইন দেখব। সেটা কি? বেশিরভাগ ক্ষেত্রে লর্ড লিটন। একটা হচ্ছে দেশীয় মুদ্রণ আইন, মানে দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্র ইংরেজদের সমালোচনা করতে পারবে না। সেই আইনটার পোশাকি নাম ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় মুদ্রণ আইন। কে পাশ করেছিল? লর্ড লিটন, 1878 সালে। এতে দেখা গেল কোনো ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র ইউরোপীয় উপনিবেশ শাসনের সমালোচনা করতে পারছে না। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল, বলে রাখি। অমৃতবাজার পত্রিকা কী করেছিল জানো? আইনে একটা ফাঁক ছিল। আইনে ফাঁক কী বলছে? যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র, তাহলে এখানে ইংরাজি কথা নেই। ফলে অমৃতবাজার পত্রিকা কিন্তু রাতারাতি এটা ইংরাজিতে রূপান্তরিত হয়েছে, তাহলে সহজে সে সমালোচনা করতে পারে। আর এর বাইরে একটা কিছু অস্ত্র আইন, সেটাও কুখ্যাত, এই লর্ড লিটনের তৈরি করা। বলা হচ্ছিল যে ভারতীয়রা বিনা লাইসেন্সে বা বিনা অনুমতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না, এমনকি নিজেদের আত্মরক্ষার জন্য করতে পারবে। অথচ এই নিয়ম থেকে কিন্তু ইউরোপীয়রা বাইরে ছিল। ফলে বুঝতেই পারছো আরেকটা বৈষম্যমূলক আইন। এবং ভারত সভা কিন্তু এই অস্ত্র আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল। তাহলে দেখো, এখান থেকে একটা ভারত সভার কার্যাবলীও কিছু কিছু বলে দিতে পারি। তারা যে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন করেছিল, অস্ত্র আইনের বিরোধিতা করেছিল, তাহলে ওগুলো আমরা দেখলাম। এর বাইরে আরেকটা আইন ছিল যেটা তোমাদের বইতে এখন নেই, সেটা ছিল লর্ড নর্থ ব্রুক, 1876-এ। সেটা আইন কী ছিল? সেটা বলছে তোমার নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন।
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ, অর্থাৎ নাটকের উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করা হলো, যাতে নাটকের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ না ঘটে। ঠিক, অর্থাৎ ইংরেজ সরকারকে সমালোচনা না করা হয় বা জনমত গঠনের চেষ্টা, কারণ এটা খুব শক্তিশালী একটা মাধ্যম। এবং তোমরা বুঝতেই পারছো কোন ঘটনার পর বলা হচ্ছে, এটা নিঃসন্দেহে নীল দর্পণ নাটকটা হওয়ার পর থেকে এই ঘটনাগুলো আরও প্রকাশ্যে আসতে পারছে। তাহলে এইগুলো একটু সংক্ষেপে তোমরা দেখে নিলে টুকরো কথার মতো করে। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে তোমাদের জাতীয় কংগ্রেসের প্রথম কয়েক বছরের 20 বছরের কার্যক্রম। ঠিক, 1885 থেকে 1905, আজকে যেটা মূল প্রশ্ন, বড় প্রশ্ন। ঠিক, তাহলে আমরা তো দেখলাম 18 কংগ্রেসের যে প্রথম যে 85 থেকে 1905 পর্যন্ত নেতৃবৃন্দকে কী বলা হয়, সেই নামটার সাথে পরিচিত হই নরমপন্থী। এবং নরমপন্থী নেতা কারা? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, এদেরকে বলা হতো। এবার দেখব এদের উদ্দেশ্য কী ছিল, সেটা আমরা একটু দেখব। কী বলা হচ্ছে উদ্দেশ্যে, যে ভারত সাম্রাজ্য, যেটা অনেকটা ভারত সবার মতো, অর্থাৎ ভারত সাম্রাজ্যে যে বিভিন্ন প্রান্তে যারা দেশের কাজে যুক্ত রয়েছে তাদের মধ্যে একটা কী করা, ঐক্যবোধ বা ঘনিষ্ঠতা তৈরি করা, এই একটা দেখলাম। আর কি বলবো, সামাজিক বা যে রাজনৈতিক চেতনা স্তরটাকে সেটাকে আরও বাড়ানো, এটা দেখব। এবং তারা যে জাতীয় কংগ্রেস যে অধিবেশনগুলো হবে এবং সেখানে যে গৃহীত সিদ্ধান্ত হবে, সেগুলো কিন্তু সরকারের কাছে আমরা একটু পেশ করব হিসাবে, আমাদের দাবি হিসাবে। মানে ধরো জাতীয় কংগ্রেস একটা সভা ডাকলো, সভা থেকে কিছু একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু ওখানেই থেমে থাকবে না, সেটা সরকারের কাছে পৌঁছে দেবো আমরা কী করে, দাবিপত্র লিখিত আকারে। এবং তোমরা এটা হয়তো জানো, জাতীয় কংগ্রেসের প্রথম দিকে যে নীতিকে বলা হতো আবেদন নিবেদন নীতি, এবং পলিসি অফ 3P বলা হতো। 3P কি? একটা হচ্ছে প্রে, প্রার্থনা করা, প্রোটেস্ট, প্রতিবাদ করা, আর পিটিশন, মানে লিখিত আকারে বিভিন্ন বিষয় দাবি দেওয়া জানানো। তাই পলিসি অফ 3P, এই আবেদন নিবেদন নীতির মাধ্যমে কিন্তু এই জাতীয় কংগ্রেস পরিচালিত হতো। আরেকটা গুরুত্বপূর্ণ তাদের উদ্দেশ্য ছিল কাজে, যে তারা পরবর্তী 12 মাসের জন্য, মানে প্রায় 1 বছর জন্য পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও তারা নির্ধারণ করে। ঠিক, তাহলে এই ছিল জাতীয় কংগ্রেসের যে কার্যাবলীগুলোর উদ্দেশ্য সামনে রাখে। এবার তোমাদের ডিটেলে একটু কার্যাবলীগুলো হলো এক এক। প্রথম ধরো রাজনৈতিক কার্যাবলী বা রাজনৈতিক দাবি। এখানে কার্যাবলী বলতে দাবিও তুমি বলতে পারো। বলছি ভারত সচিব, তোমরা পোস্টার নাম শুনেছো, ভারত সচিব মহাবিদ্রোহের পরেই হলো, মহারানীর ঘোষণাপত্রে। তার কাউন্সিলে 3 জন ভারতীয় সদস্য নিতে হবে। নাম্বার 1, তোমরা আস্তে আস্তে লিখে নিতে পারো, তো আস্তে আস্তে বলছি। দ্বিতীয় আমরা কি দেখব, ভারতের শাসন ব্যবস্থায় আরও বেশি করে কী করা হবে, দেশীয় প্রতিনিধিদেরকে নিযুক্ত করা। ক্লিয়ার? ভারতীয় শাসন ব্যবস্থায় আরও বেশি করে দেশীয় প্রতিনিধিদের দিতে হবে। ঠিক, আর আইন পরিষদ, যেটা আমরা পার্লামেন্ট বলি, সেই পার্লামেন্টে কী করতে হবে, নির্বাচনের মাধ্যমে আরও ভারতীয় প্রতিনিধি নিতে হবে। একটা হচ্ছে শাসন ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, আর এটা বলা হচ্ছে আইনসভায় যাতে ভারতীয়রা আরও বেশি করে সুযোগ পায়, সেটাকে এখানে বলা হচ্ছে। এক, আর কি বলছি, ধরো বিভিন্ন যে প্রদেশগুলো আছে সেখানেও আইনসভা আছে, সেই প্রদেশে আইনসভা, যেটাকে আমরা এখন কি বলি বিধানসভা, ধরো সেই প্রদেশের আইনসভাতেও যাতে বাজেট নিয়ে আলোচনা করতে চায়, এটাও তাদের লিখতে। ঠিক, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই তোমাদের, তাদের দাবি ছিল যে অন্তত প্রতিটা প্রদেশ, যতগুলো প্রদেশ আছে সেই সময়, প্রত্যেকটা প্রদেশ থেকে অন্তত 2 জন করে সদস্যকে কোথায় পাওয়া যাবে, ইংল্যান্ডের লর্ড অফ কমন্স বা কমন সভায় পাঠানোর দাবি। এই প্রসঙ্গে একটু বলে দিই মানেটা কি। মানেটা হচ্ছে আমাদের জন্য পার্লামেন্টের 2টো রুম আছে, পরে তোমরা এই চ্যাপ্টার, এই অধ্যায় মানে ক্লাস 8 শেষে পড়বে। উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। ঠিক একইভাবে ইংল্যান্ডের কিন্তু 2টো সভা আছে, কারণ অনেক কিছু আমরা ইংল্যান্ডেরকে দেখেই তৈরি করা। একটা হচ্ছে হাউস অফ কমন্স বা কমন সভা, আর একটা হচ্ছে হাউস অফ লর্ড বা লর্ড সভা। এই প্রসঙ্গে একটা কথা বলেই নিই তোমাদের, যারাই আমাদের দেশে আসতো গভর্নর জেনারেল বা পরবর্তীকালে ভাইসরয়, তাদের নামের আগে একটা দেখো লর্ড বসানো, তাই তো? ওই লর্ডটার মানে হচ্ছে তারা প্রত্যেকেই ছিল লর্ড সভা, যে বললাম সেই লর্ড সভার সদস্য। ঠিক, একটু অন্য বিষয় বললাম। যাই হোক, তোমরা রাজনৈতিক কার্যাবলীগুলো বুঝতে পারবে। এই একইভাবে আমরা কিছু প্রশাসনিক দাবিগুলো তুলে ধরবো বা রাজনৈতিক দাবিগুলো পাশাপাশি। কী বলছে,
প্রশাসনিক ক্ষেত্রে বলছে যে নরমপন্থীদের দাবি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ, এটা একটা দেখব। আর কি দেখব, সিভিল সার্ভিস পরীক্ষা, যেটা ভারত সভা বলেছিল, লন্ডনে এবং ভারতে কী করতে হবে, একই সঙ্গে তোমাকে নিতে হবে। এই একটা পদ্ধতি, আলাদাভাবে নিয়ে হবে না। আরেকটা কি খুব গুরুত্বপূর্ণ, এটাও সংবিধানের সভায় পড়ানো হবে, প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করা। মানে বিচার বিভাগটার মধ্যে প্রশাসন যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। ঠিক, তার মানে আমরা কী বলছি, বিচার ব্যবস্থায় তারা স্বাধীনতার দাবি করেছে। ঠিক, মানে ইউরোপীয় প্রশাসন, ইউরোপীয়রা গিয়ে যাতে ওখানে প্রভাবিত না হতে পারে। এই আরেকটা কী দাবি তুলছে, অস্ত্র আইন, অস্ত্র আইনকে বাতিল করতে হবে। এক, আর পুলিশ প্রশাসনের আরও সংস্কার করতে হবে এবং সরকারকে কী করতে হবে, আরও অনেক বেশি জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। ঠিক, তাহলে এই গেল তোমাদের প্রশাসনিক দাবিগুলো। ঠিক, এর বাইরে কি আসবে, অর্থনৈতিক দাবি। অর্থনৈতিক দাবিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নরমপন্থীরাই প্রথম, কিন্তু তাদেরকে আমরা অনেক সমালোচনা করি বটে, কিন্তু তারাই কিন্তু প্রথম ভারতীয়দের চোখ খুলে দিয়েছিল ইংরেজ শাসনের যে বিরূপ বা ইংরেজ শাসনের যে অন্ধকার দিকটা, যে শাসনের নামে শোষণ এবং অর্থনৈতিক শোষণ, সেটাই কিন্তু প্রথম এরাই সর্বসমক্ষে তুলে ধরেছিল। এবার আমরা পরের দিন অর্থনৈতিক জাতীয়তাবাদ বলার সময় বলব। প্রথমেই 1 নম্বর কী বলবো, করভার কমানো, তার এটা একটা দাবি হচ্ছে। ঠিক, নেট কি বলেছে, পরবর্তী বলছে সম্পদের যে অবাধ বহির্গমন হচ্ছে বা নির্গমন, আগেই বলেছি তোমাদের ড্রেন অফ ওয়েল, সেটারও বন্ধ করার দাবি হচ্ছে। ঠিক, আর কি, জমির যে কর সেটাকে কম করা করলে কী হবে, কৃষকদের যে আর্থিক বোঝা সেটাও কমবে। ঠিক, এর সঙ্গে কী বলছে, যে ধরো বন সংরক্ষণ করার দাবি তুলছে, বাধ্যতামূলক যে শ্রম তার বিলোপ, তার আগে তোমার জোর করে কাজ করানো, কিছুটা বেকার শ্রম করানো, সেইগুলোর বাতিলের তারা দাবি করছে। তাহলে এই গেল জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের অর্থনৈতিক দাবি দেওয়া। আর এর বাইরে একটু সংক্ষেপে একটু বলতে পারি আরেকটা দাবি, যেটা হচ্ছে সাংবিধানিক দাবি। সেটা কি, সেখানে বলছে যে ভারতবাসীদের যে গণতান্ত্রিক অধিকার আছে, নাগরিক অধিকার, সেটা কিন্তু রক্ষা করতে হবে। ঠিক, অর্থাৎ নাগরিক অধিকারকে কোনো অবস্থায় তারা খুইয়ে দিতে, হারাতে রাজি ছিল। এই একটা, এই সংক্রান্ত যেটা এসে যায় যে সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতা বোঝো, আর বাক স্বাধীনতা মানে বিভিন্ন জায়গায় সভা সমিতি মিছিল করার, কারণ আমরা ওপেন শাসনের যে খারাপ দিকগুলো সেটা যেন আমরা প্রতিবাদ করতে পারি, এই অধিকারগুলো তারা দাবি করেছে। তাহলে এভাবেই দেখব প্রথম 20 বছরে জাতীয় কংগ্রেসের কার্যকলাপ, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সমালোচনা করা হয়ে থাকে, কারণ তাদের কার্যকলাপ, আবারও বলছি, একটা আবেদন নিবেদন নীতির মধ্যে সীমাবদ্ধ। সেই কারণেই পরে দেখব এখান থেকে জাতীয় কংগ্রেসের মধ্যে একটা ফাটল ধরছে, এবং যার হাত ধরেই দেখব নরমপন্থী থেকে আরেকটা শ্রেণী উত্থান করছে, যেটা চরমপন্থী। পরবর্তী বিষয় আবার আলোচনা করব পরে। আজকে এই পর্যন্ত।